আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বিনামূল্যে সবার জন্য করোনার টিকা দেয়া অব্যাহত থাকবে বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাতে নিয়োগ হবে আরও 40,000 জনবল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই লকডাউন নয় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বললেন শিক্ষামন্ত্রী। ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি জামায়াত, অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। স্বীকার করলেন বিএনপি নেতা রিজভী, ষড়যন্ত্র ন্যায়সঙ্গত দাবি। এবং দুর্নীতির মামলায় বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের 8 বছরের কারাদণ্ড। মেহেরপুরে হত্যা মামলায় 6 জনের যাবজ্জীবন সাজা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় সবাইকে টিকা নিতে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যত টাকা লাগুক বিনামূল্যে টিকাদান কার্যক্রম চলবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 8 বিভাগে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তৃণমূলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও 40,000 লোক নিয়োগ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের 8টি বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 460 শয্যা বিশিষ্ট ক্যান্সার, হৃদরোগ ও কিডনি রোগের চিকিৎসা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। 2388 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হবে। আমি এই নগরের ক্ষত গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। আমাদের লক্ষ্য ছিল আমরা একটা যেমন পুষ্টি নীতিমালা গ্রহণ করি এবং পুষ্টি নিশ্চয়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। বাংলাদেশের প্রথম খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। কাজে খাদ্য, পুষ্টি, চিকিৎসা সেবা, এই সেবাটা আমরা যখন দেওয়া শুরু করি, তার ফলে বাংলাদেশের মানুষের গড় আয়ু উন্নীত হয়। অবশ্য এখন আল্লাহ রহমতে 72-এর উপরে আমাদের গড় আয়ু। 2009 সরকার গঠন করার পর থেকে আমরা যে সমস্ত উদ্যোগ নিয়েছি স্বাস্থ্য সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ফলে মানুষ এখন চিকিৎসা সেবা পাচ্ছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিষয়ে সতর্ক করে সরকার প্রধান বলেন, সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। পৃথিবীর বহু দেশ কিন্তু বিনা পয়সায় দেয় না, অনেক উন্নত দেশও দেয় না, কিন্তু বাংলাদেশে আমরা কিন্তু ভ্যাকসিন বিনা পয়সায় দিচ্ছি। এর জন্য বাজেটে আলাদাভাবে আমরা টাকাও বরাদ্দ রেখে দিয়েছি এবং যত টাকাই লাগুক আমাদের এই কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এই কি ওমিক্রন এর হাত থেকে বাঁচার জন্য, এবং এটা শিশুদের সব থেকে বেশি ধরছে, সেই জন্য আমরা 12 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকা দেওয়া ব্যবস্থাও নিয়েছি। আর তাছাড়া আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা ভয় না পেয়ে টিকাটা নিয়ে নেন। এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। দেশে ক্যান্সার ও কিডনি রোগের প্রাদুর্ভাব কমাতে গবেষণার উপর জোর দেন প্রধানমন্ত্রী। জেলা পর্যায়ে হার্ট, কিডনি, ক্যান্সার রোগীদের চিকিৎসা সম্প্রসারণের প্রতিশ্রুতি এই সরকারের নির্বাচনী ইশতেহারে 2018-তে আমরা উল্লেখ করেছিলাম। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আমরা স্বাস্থ্য নীতি 2011। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। রাজধানী মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও তাদের স্বজনদের করোনার বুস্টার ডোজের উদ্বোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। এদিকে অপর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জিএম মুজিবকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শিউলি রোজা।
রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিক ও আন্তর্জাতিক মিশন প্রধানদের বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হলো। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেন, দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার এখন লকডাউনের কথা ভাবছে না, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা অর্থনীতিকে অসুবিধায় ফেলতে চাই না, সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি না। আহ্বান জানাবো যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন। 31 কোটি টিকা এখনো পাইপলাইনে আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের কাছে যথেষ্ট আপনার ভ্যাকসিন আছে, ইতিমধ্যে প্রায় 13 কোটি 130 মিলিয়ন 13 কোটি লোকরে আমরা ভ্যাকসিন দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এই ভ্যাকসিনের জন্য যথেষ্ট টাকা আপনার অ্যালোকেট করে রেখেছে। 80 লাখ লোকরে আমরা ভ্যাকসিন দেব। ইভেন 12 বছর প্লাস ছেলে মেয়েদের আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি। এদিকে আশুলিয়ার এক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেন, সরকার চায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকুক, তবে সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেবার কথা, আমরা যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চাই। তবে আজকেই যেমন আমার জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আমাদের বৈঠক আছে, আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখব। দেশে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপি জামায়াত বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপরাজনীতি না করলে 13 বছরে বাংলাদেশ আরও অনেক দূরে গিয়ে যেত। আসলে বিএনপির উদ্দেশ্য হচ্ছে আগামী নির্বাচনটাকে বানচাল করা। তারা যেইভাবে 2014 সালে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, ঠিক একইভাবে তারা 2018 সালের নির্বাচনের আগে আবার ষড়যন্ত্র করেছিল। একইভাবে তারা আগামী নির্বাচনটাকেও বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচন নিয়ে জনগণের সাথে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে প্রয়াত অনলাইন অ্যাক্টিভিস্টদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র ন্যায়সঙ্গত বলেও দাবি করেন রুহুল কবির রিজভী। এই রক্ত পিপাসু সরকার, তার বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র যদি হয়েও থাকে, এই ষড়যন্ত্র ন্যায়সঙ্গত বলে আমি মনে করি। কারণ সবকিছু মিলিয়ে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে। আপনাদের ক্ষমতা ছাড়ার মধ্যে দিয়ে মানুষ অত্যন্ত বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে। দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিকের 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া জব্দ 80 লাখ টাকার মধ্যে 65 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এস এম আরিফের রিপোর্ট। 2019 সালে সিলেটের কেন্দ্রীয় কারাগারের উপ মহাপরিদর্শক পার্থগোপাল বণিকের অনিয়ম দুর্নীতি অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। একই বছর 28 জুলাই জিজ্ঞাসাবাদের পর তার ধানমন্ডির ফ্ল্যাটে অভিযান চালায় দুদক। উদ্ধার করা হয় 80 লাখ টাকা। পরদিন এ বিষয়ে মামলা করা হলে সাময়িক বরখাস্ত হন পার্থগোপাল বণিক। আর 2020 সালের 4 নভেম্বর মামলার বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ঘুষ নেয়া ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে 2টি ধারায় 8 বছরের কারাদণ্ড দেন আদালত। 80 লক্ষ টাকা থেকে 65 লক্ষ টাকা তার অবৈধ উপার্জন ঘোষণা করে এই টাকাটা বাতিল করা হয়েছে এবং 14 লক্ষ টাকা তাকে তার বৈধ উপার্জন বলে তাকে সেটা ফেরত দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইনের 27-এর 1 ধারায় সাজা প্রদান করা হয়েছে এবং 5/2 1947-এর যে আইনটি আছে, সেই অপরাধে নিজে লাভবান হয়ে অপরকে লাভবান করে যে তিনি উপার্জন করেছিলেন সেই সম্পর্কে তাকে সাজা দিয়ে মোট 8 বছর সাজা দেওয়া হয়েছে। রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। বিজ্ঞ আদালত আজকে যে দুটো আইনে এই আসামিকে দণ্ডাদেশ প্রদান করেছেন, সে দুটো আইনের তিনি মন্তব্যে
কিছু আইনি বিষয় তিনি তুলে ধরেছেন, যা বিজ্ঞ বিচারিক আদালতের নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত। এই নিজস্ব পর্যবেক্ষণ এবং মতামত কতটুকু আইনযুক্ত, কতটুকু আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য, সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আমি মনে করি এবং বিশ্বাস করি যে আসামি উচ্চ আদালতে অ্যাপিল দায়ের করবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে পার্থগোপাল বণিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। মেহেরপুরের গাংনীতে ইটভাটার মালিক রেজাউল হত্যা মামলায় 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন। আসামিরা হলেন রফিকুল ইসলাম, মাহমুদ হাসান, আব্দুল জব্বার, বিল্লাল হোসেন, আব্দুল কাদের ও হোসেন আলী। এছাড়া প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরও 6 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে হোসেন আলী পলাতক রয়েছেন। স্ত্রী হত্যায় নিজের করা মামলায় এবার আসামি হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। 5 বছর আগে পাঁচলাইশ থানায় স্ত্রী মিতু হত্যার ঘটনায় মামলা দায়ের করেছিলেন তিনি। রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের সেই মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে। শ্বশুরের করা মামলায় প্রায় 8 মাস কারাগারে রয়েছেন বাবুল। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক জানান, স্ত্রী মিতুকে হত্যার সাথে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণেই তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পিবিআই। আপিল বিভাগে যুক্ত হলেন আরও 4 জন বিচারপতি। সকালে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এদিকে আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মামলার জট কমাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার। প্রধান বিচারপতি হাইকোর্টেও বিচারপতি নিয়োগ করবেন বলেও জানান তিনি। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। শনিবার রাতে আপিল বিভাগের 4 জন বিচারপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তারা হলেন বিচারপতি বুরহানুদ্দিন, বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি FRM নাজমুল আহসান। রোববার সকালে আপিল বিভাগের সদ্য নিয়োগপ্রাপ্ত 3 জন বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচারপতি FRM নাজমুল আহসান অসুস্থ থাকায় পরে শপথ নেবেন। এদিকে রাজধানীর বিচার প্রশাসন ইনস্টিটিউটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলার জট কমাতে না পারলে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে। আজকে যদি আপনারা মামলা জট কমাতে না পারেন, সেখানে সচেষ্ট না হন, তাহলে কিন্তু যেই মামলা জট হবে সেটা আপনারা সারা জীবন চেষ্টা করলেও কমবে না, এবং এই না কমার জন্য কিন্তু বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মামলার জট কমাতে হাইকোর্টে বিচারপতি নিয়োগ সহ সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। পৃথিবীতে মামলা জট কমানোর জন্য যেই সব পন্থা অবলম্বন করা হয়েছে, সেই সব সকল পন্থা এখানে যতটুকু সেটা কার্যকর বা উপযুক্ত হবে বাংলাদেশের প্রেক্ষিতে, সেই ব্যাপারে আমরা সেইগুলিকে প্রয়োগ করার। অচিরেই মামলার জট কমে যাওয়ার প্রত্যাশা আইনমন্ত্রীর। খুবই আশাবাদী যে গিভেন এ লিটল টাইম আমরা মামলা জট কমাতে পারব। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন যে বাঙালি জাতি একসময় অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাতো, সেই জাতি আজ পরিশ্রমের ফলে এবং প্রধানমন্ত্রীর কৌশলী নেতৃত্বের ফলে অনেক দূরে গিয়ে গেছে। তবে যার কৌশলী নেতৃত্বের জন্য আজ এ অর্জন, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আশুতোষ চক্রবর্তী শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মুক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য আব্দুল সাত্তার ভূঁইয়া। হত্যা করার জন্য, কারণ তাকে হত্যা করা হলে বাংলার সাধারণ মানুষের হাত থেকে শাসনভার পুনরায় শোষকের হাতে যাবে, যারা সামাজিক সম্পদ লুটপাট করে খায়। সাধারণ মানুষের স্বাধীনতা আবার হরণ হবে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের সাথে ধাক্কা লেগে ডুবে যাওয়া ট্রলারের অবস্থান শনাক্ত করেছে উদ্ধারকারীরা। এদিকে ট্রলার ডুবিতে নিখোঁজ মা, মেয়ে সহ 5 জনের মরদেহ সকালে উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 5 জন। তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। গত 5 জানুয়ারি সকালে ফতুল্লার বক্তাবলী সিপাই বাড়ি থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ধর্মগঞ্জে যাচ্ছিল ট্রলারটি। ধলেশ্বরী নদীর মাঝখানে ঢাকাগামী এমভি ফারহান লঞ্চের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। অধিকাংশ যাত্রী তীরে উঠতে পারলেও একই পরিবারের 4 জন সহ মোট 10 জন নিখোঁজ হন। এ ঘটনায় ফতুল্লা থানায় করা মামলায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে 7 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে প্রশাসন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিনামূল্যে সবার জন্য করোনা টিকা দেয়া অব্যাহত থাকবে বললেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য খাতে নিয়োগ হবে আরও 40,000 জনবল। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই লকডাউন নয় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে বললেন শিক্ষামন্ত্রী। ষড়যন্ত্র করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে বিএনপি জামায়াত, অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। স্বীকার করলেন বিএনপি নেতা রিজভী, ষড়যন্ত্র ন্যায়সঙ্গত দাবি। এবং দুর্নীতির মামলায় বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজন পার্থগোপাল বণিকের 8 বছরের কারাদণ্ড। মেহেরপুরে হত্যা মামলায় 6 জনের যাবজ্জীবন সাজা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ আয়োজন রয়েছে রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।